ঘুরে দাঁড়াতে বানভাসীদের লড়াই, খাবার ওষুধের তীব্র সংকট, বন্যা আক্রান্ত ৭ জেলায় ৫৬ জনের মৃত্যু। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধে ভোগান্তি। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনকে দেয়া হয় যাবজ্জীবন। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। চট্টগ্রামে নামতে শুরু করেছে বন্যার পানি। বানভাসী মানুষের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। একদিকে খাবার এবং ওষুধ সহ নানা নিত্যপণ্যের সংকট, সাথে পুনর্বাসনের দুশ্চিন্তায় সাতকানিয়া, বাঁশখালী সহ দুর্গত এলাকার মানুষ। তবে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার, জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। বাবা অটোরিকশা চালক, মা আর ভাই বোনেরা আশ্রয় কেন্দ্রে। তাই বন্যার পানি কমার পর মাথা গোঁজার ঠাইটুকু বসবাসের উপযোগী করতে ব্যস্ত সাতকানিয়ার কেউচিয়া ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা শিক্ষার্থী জায়েদ হোসেন। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলা দেবো আর কি, যেগুলো এখানে ফুটো হয়ে গেছে সেগুলো তুলে নেব তরলগুলো। বন্যায় ডুবেছে এলাকার নুরুল আলমের ডে নাইট ফার্মেসি, নষ্ট হয়েছে প্রায় ৩ লাখ টাকার ওষুধ। আগের বন্যায় ক্ষতি পোষাতে ঋণ নিয়েছেন, যা পরিশোধ হয়নি এখনো। এবারের ক্ষতি কিভাবে পোষাবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। আগে একবার নিয়েছে, এগুলো শেষ হয় না, এখন আবার নতুন ভাবে ঋণ নিয়ে কিভাবে করবো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বৃষ্টি কমায় সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে নামছে পানি। যতই পানি কমছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। অনেকের ভেঙে গেছে বসতঘর, নষ্ট হয়েছে দোকানপাটের জিনিসপত্র। সবখানেই তাই এখন সংগ্রাম ঘুরে দাঁড়ানোর। পোল্ট্রি ফার্ম সব পলিয়ে গেছে, বাড়িঘর ডুবে গেছে। সমস্ত মাছের ঘেরগুলো ডুবে যাওয়ার কারণে মৎস্যজীবী যারা, তাদের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক কষ্ট পাইছে ভাই, ভাত কানি খাই নাই, মানে কিছু খাইছি কিছু খাই নাই, আসলাম। তো কেউ তো সাহায্য সহযোগিতা সরকারি বেসরকারি কোনো পাইতেছে না। সবাই মানে কি অসুস্থ, দুর্বল হয়ে গেছে। কষ্টের বিনিময় হনবত হওয়া নেই রে বাজি, যেটা 2 বেলা খাইব এটা 1 বেলা খাই চলতেছে। উপর থেকে চলে গেছে তো পানি, এই একটু শুকনা পড়বো আর কি, রোদ আসার পর একটু শুকনা, তারপর আমরা বাড়িতে যেতে পারবো। একই অবস্থা বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে, যেখানে বিধ্বস্ত হয়েছে বহু কাঁচা আধা পাকা বাড়িঘর, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ, নষ্ট হয়েছে ফসলি জমি। তাই স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্তরা। মশারে ভ্যালি বাজারে একটা সুইচ গেট আছে, এই সুইচ গেটে প্রায় 7 থেকে 8টা ছিদ্র আছে, কিন্তু ওখানে কৃত্রিম সংকট করে যারা মৎস্য ব্যবসায়ী তারা ওইখানে মাত্র 2টা ছিদ্র খোলা রাখছে। যেহেতু ঘর বাড়ি পড়ে গেছে, তাদের আশ্রয়স্থল সেটা যদি আপনার পিলার এবং টিন দিয়ে কোনো রকম আশ্রয়স্থল করে দেওয়া যায়। সব মিলে এবারের বন্যায় জেলার 15 উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 9.5 লাখ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। প্রতিটি ঘরবাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিব। সরকারি হিসাবে সাতকানিয়ায় বন্যা কবলিত হয় 85% এলাকা, বাঁশখালীতে এই হার 60%। এছাড়া 80% এলাকা প্লাবিত হয় সন্দ্বীপ আর হাটহাজারী উপজেলায়। 70% এলাকা প্লাবিত হয় লোহাগাড়া ও আনোয়ারায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। বন্যায় 7 জেলায় এখন পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে, এ তথ্য জানিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বন্যার পানি নামতে শুরু করায় এখন পুনর্বাসনে জোর দিচ্ছে সরকার। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আরও কয়েকদিন সময় লাগবে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসায় স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে। আর কৃষিমন্ত্রী জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় আগামী 2 দিনের মধ্যে নতুন বীজতলা তৈরি করে কৃষকদের ধানের বীজ বিতরণ করা হবে। দেশে বন্যা পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব চট্টগ্রামের বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন ইবের মীর।
ইবিন মীর, চট্টগ্রামের জলাবদ্ধতার কি অবস্থা, পানি সরেছে কিনা? শাহনাজ, আমি আছি এই মুহূর্তে সাতকানিয়ার কেউচি এলাকায়, যেখানে গুলো থেকে বন্যার পানি নেমেছে। মানুষজন ধীরে ধীরে তাদের যে ঘর বাড়ি, সেখানে ঘর বাড়িতে ফেরার চেষ্টা করছেন। আর এছাড়া এইখানে বন্যার যে ক্ষয়ক্ষতির চিহ্ন, সেটা অর্থাৎ টানা 7 দিনের পানিবন্দী থাকা অবস্থায় যে গাছ উপড়ে পড়েছে, দোকান ভেঙে গেছে, মানুষজনের ঘর ভেঙে পড়ে গেছে। আর মানে এই যে ক্ষয়ক্ষতি, সেটি আসলে এখনো মানুষ কোনোভাবে আসলে এটি মেনে নিতে পারছেন না। তাদের ভাষ্যমতে তারা আসলে এটি আসলে তাদের কাছে এক ধরনের অচিন্তনীয় ছিল। তারা কখনো ভাবেননি যে আসলে টানা এতদিন তাদেরকে আসলে বন্যা কবলিত এবং এই পরিমাণ পানি তাদের এলাকায় উঠবে। এখানে কিছুক্ষণ আগে ত্রাণ বিতরণ করেছেন সরকারের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এবং রুহুল কবির রিজভী। তারা এসেছিলেন, তারা বলেছেন যে আসলে বন্যা কবলিত মানুষের পাশে থাকার জন্য তারা প্রধানমন্ত্রীর নির্দেশে তারা সারা দেশেই যাচ্ছেন। বন্যা পীড়িত মানুষজনের দুর্দশা দেখার পাশাপাশি তাদের যত ধরনের সহায়তা দেওয়া প্রয়োজন সরকারের জায়গা থেকে সবটুকুই করবে। এর পাশাপাশি তিনি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রীর প্রতি, যেন এইচএসসি পরীক্ষার্থীদের যে দুর্ভোগ, সেটি তারা আসলে সারা দেশে বন্যা পরিস্থিতি দেখে বুঝতে পারছেন, যে জন্য এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য তিনি শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। আর এছাড়া যেমন এখানকার যে বন্যা কবলিত মানুষজন, তারা বলছেন যে আসলে এই তাদের সামনে যেন তারা আসলে এই ধরনের বন্যায় না পড়েন, সেজন্য সরকারের একটি সমন্বিত পরিকল্পনা চান, যেন এই দীর্ঘ সময় এই যে স্মরণকালের রেকর্ড সৃষ্টি হচ্ছে এক এক এলাকায় বন্যা সৃষ্টি হয়ে, সে জায়গা থেকে যেন বের হয়ে আসা যায়, সেজন্য একটি সমন্বিত পরিকল্পনার কথা বলছেন। শাহনাজ। জি ইবিন মীর, আপনাকে ধন্যবাদ। এবার কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আজিম নিহাত। কক্সবাজারের কি অবস্থা, রাস্তাঘাট থেকে পানি সরেছে কিনা, আর ট্রেন চলাচলের কি অবস্থা জানাবেন? কক্সবাজারেও এখন প্রায়, যদিও বলা হচ্ছে যে 29,000 মতো মানুষ এখনো কিছুটা জলাবদ্ধতার মধ্যে রয়েছে, তবে বন্যার যে পানি ছিল, সেই বন্যার পানি কিন্তু প্রায় এলাকা থেকে নেমে গিয়েছে। যেই জলাবদ্ধতাগুলো বর্তমানে রয়েছে, সেটি আসলে মানুষের তৈরি কৃত্রিম সংকট, কারণ যে স্লুইস গেট এবং ছোট ছোট বাঁধ দেওয়ার কারণে উজান থেকে আসা পানিগুলো, যে বন্যার পানিগুলো বিভিন্ন এলাকায় ঢুকে গিয়েছিল, সেগুলো আসলে বের হতে পারছে না। ফলে এই পানিগুলো নামতে দেরি হচ্ছে। যদিও এটা নিয়ে বেশ সোচ্চার স্থানীয় মানুষজন, কিন্তু প্রশাসনের তরফ থেকে আসলে এটা নিয়ে প্রকৃত অর্থে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যে কারণে এখনো প্রায় 29,000 মতো মানুষ কষ্ট পাচ্ছে। তবে আজকে জ্বালানি প্রতিমন্ত্রী কক্সবাজারে সদরে ত্রাণ বিতরণ করেছেন। ত্রাণ বিতরণের পরে তিনি যেটি বলেছেন, যে ত্রাণ বিতরণে যাতে কোনো ঘাটতি না থাকে, যাতে কোনো মানুষ আসলে এই ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হয় বা বাদ না পড়ে, সেজন্য তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারে অবস্থান করে সেগুলো তদারকি করছেন। এবং কোনো ব্যক্তি যদি কোথাও ত্রাণ না পেয়ে থাকে, সেক্ষেত্রে তারা সেখানে পৌঁছানোর ব্যবস্থাও করছেন। একই সাথে বন্যা পরবর্তী সময়গুলোতে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ কিছুটা এগিয়েছে। তবে বর্তমানে যে হিসাবটি আমাদের দিয়েছে, 2,14,000 মানুষ প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হিসাবটি আরও বাড়তে পারে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। প্রতিমন্ত্রী যেটি বলছেন, যে ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করার পরে সেগুলো কিভাবে রিকভার করা যায়, কিভাবে লোকজনকে পুনর্বাসন করা যায়, সেটি নিয়ে তারা কাজ করবেন। তবে এই পুনর্বাসন করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নেওয়া যায় কিনা, সেটিও তিনি বিবেচনা করবেন বলে জানিয়েছেন। এবং যেই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়, সেই সংকটগুলো নিরসনে পানি সম্পদ মন্ত্রীর সাথে তিনি ঢাকায় গিয়ে বৈঠক করবেন, এবং সেটি যেন দ্রুত শেষ করা হয়। কারণ এই বছরের বর্ষায় বা আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে, যে এরকম ভারী বৃষ্টি আরো বেশ কয়েক সময় হতে পারে, ফলে এই বন্যা যাতে সৃষ্টি না হয়, সেজন্য তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। শাহনাজ। জি আজিম নিহাত, আপনাকে ধন্যবাদ। এবার কুড়িগ্রাম থেকে নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ। কুড়িগ্রামের নদ নদীর পানির কি অবস্থা, আর বন্যা পরিস্থিতির কি অবস্থা জানাবেন? শাহনাজ, আবারও কুড়িগ্রামের নদ নদীর পানি বাড়ছে। এটি আসলে উজানের ঢলে এবার পানি বাড়ছে, কারণ গত কয়েকদিনে কিন্তু কুড়িগ্রামে তেমন ভারী বৃষ্টিপাত হয়নি। তবে উজানে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে এবং দেশের বেশ কিছু অঞ্চলে বন্যা, সেই বন্যার পানি আসলে যখন ব্রহ্মপুত্র বা ধরলা অন্যান্য নদী বেয়ে আসছে এই এলাকায়, তখন কিন্তু আসলে এই নদ নদীর পানি বাড়ছে। আমরা যদি একটু তথ্য দেখি, সেটি হচ্ছে যে আজকে সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু 20 সেন্টিমিটার পানি বেড়ে হচ্ছে, মানে 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে ব্রহ্মপুত্রের চিলমারি যে পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু 15 সেন্টিমিটার পানি বেড়েছে, এবং ব্রহ্মপুত্রের আরেক যে পয়েন্ট রয়েছে হাতিয়ার, সেখানে 16 সেন্টিমিটার, এবং নুনখাওয়া
বুড়িমামা পয়েন্টে 9 সেন্টিমিটার পানি বেড়েছে এবং দুধকুমারের মহিলাবাড়ির পাটেশ্বরী যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 21 সেন্টিমিটার পানি বেড়েছে এই সময়ের মধ্যে। এদিকে ধরলার যে শিমুলবাড়ি পয়েন্ট রয়েছে সেখানেও 15 সেন্টিমিটার পানি বেড়েছে এবং ধরলার কুড়িগ্রামের সেতু যে পয়েন্ট রয়েছে, অর্থাৎ আমি যে পয়েন্টে রয়েছি সেখানে কিন্তু পানি বেড়েছে 13 সেন্টিমিটার। সবকিছু মিলে বেশ কয়েকদিন আগে যে একেবারে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছিল নদনদী পাড়ের, সেই মাত্র পানি নামতে শুরু করেছে, বিশেষ করে বীজতলা বা পাটক্ষেত একেবারে গোচারণ ভূমি, সেই জায়গাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। আবারও কিন্তু সেই জায়গাগুলোতে আসলে প্লাবিত হওয়ার একটা সংখ্যা দেখা দিয়েছে। অর্থাৎ বায়ু বলছে যে আরো একটি স্বল্পমেয়াদী বন্যা হতে পারে কুড়িগ্রামে। আর এই স্বল্পমেয়াদী বন্যা হলেও এই মানুষগুলো কিন্তু আবারও একটু ভোগান্তিতে পড়বে। একই সাথে হচ্ছে ভাঙনের যে একটি ব্যাপার সেটি তো রয়েছে, যে মানুষের ভিটে হারার একটা সংখ্যা রয়েছে। জি, গোলাম আল্লাহ সিরাজ, আপনাকে ধন্যবাদ। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তবে গত কয়েকদিনের অতি ভারী বর্ষণের তুলনায় তা কম হবে। এদিকে উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। আগামী 24 ঘন্টায় উত্তরের কোনো কোনো জেলাতে বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 14, 15, 16 এই 3 দিনে বৃষ্টিপাতের যে স্বাভাবিক ট্রেন্ড এটা অব্যাহত থাকবে। তবে বিগত কয়েকদিন যেরকম আমরা অতি ভারী বৃষ্টিপাত দেখতে পেয়েছি, এরকম বৃষ্টিপাত হয়তো বা দেখতে পারবো না। 17 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রামের অঞ্চলে যে বান্দরবান এবং কক্সবাজার জেলার সঙ্গে এবং মাতমোহর নদী ছিল, ওগুলো বর্তমানে বিপদসীমার নিচে নেমে এসেছে। পানি সমতল বর্তমানে হ্রাস পাচ্ছে এবং সেই হ্রাস আমরা আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত হ্রাস অব্যাহত থাকবে বলে আশা করছি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। যান চলাচল বন্ধে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। জানিয়েছেন গত কয়েক বছরের তুলনায় এবছর প্রশ্নপত্র কঠিন করা হয়েছে, এমনকি সিলেবাসের বাইরে থেকেও করা হয়েছে প্রশ্ন। এছাড়া বৈরী আবহাওয়ায় বিভিন্ন স্থানে পরীক্ষা নেয়াতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। এর দায় এড়াতে পারেন না শিক্ষামন্ত্রী। একই দাবিতে টাঙ্গাইলেও সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। এ সময় দুপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। কোনো জায়গায় যদি কোনো কেন্দ্রে যদি পরীক্ষা স্থগিত হয়, সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিত করা হবে, সেটা কেন রাখলেন না? মাননীয় শিক্ষামন্ত্রী যাতে আমাদের সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কথা ভেবে পরীক্ষাটা স্থগিত করে। আর হচ্ছে গিয়ে রুটিনের মাঝখানে, ফিজিক্স পরীক্ষার মাঝখানে একদিনে কোনো দিনও সম্ভব না যে এতগুলো পরীক্ষা সিলেবাস কমপ্লিট করা। সারা দেশে যেহেতু এক প্রশ্ন পরীক্ষা হচ্ছে, এই কারণে আমাদেরকে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হোক এবং পুনর্বিবেচনা করে আমাদের আবার নতুন করে একটা রুটিন প্রকাশ করা হোক এই পরীক্ষার বিষয় নিয়ে। এনসিপির পদযাত্রা ও সমাবেশ রয়েছে বগুড়াতে। এই নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদুজ্জামান শাহী, এনসিপির পদযাত্রা কি অবস্থা? সমাবেশ শেষ হয়েছে কিনা, আর যদি শেষ হয়ে থাকে এনসিপি নেতারা কি বলেছেন? ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা সবাই আমাদের আবু বকর ভাই এনসিপির পদযাত্রা বগুড়ার দুপচাঁচি উপজেলায় কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এনসিপির যারা কেন্দ্রীয় নেতা যারা ছিলেন তারা নওগাঁ থেকে এই রাস্তায় তারা এসে প্রথমে দুপচাঁচিয়ায় প্রোগ্রাম করছেন এবং এরপরে কিন্তু তারা এখান থেকে তারা যাবেন। বগুড়ায় একটি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করবেন। এনসিপির এবারের পদযাত্রার স্লোগান নির্ধারণ করা হয়েছে যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাটা সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং স্থানীয়ভাবে সংগঠনকে শক্তিশালী করার জন্য আসলে তারা এবারের এই প্রোগ্রামটা সারা দেশে আয়োজন করেছে। সে তারই অংশ হিসেবে গতকালকে তারা নওগাঁ প্রোগ্রাম করেছে এবং আজকে তারা বগুড়ায় কিন্তু প্রোগ্রাম করা শুরু করেছেন দুপচাঁচিয়ায়। এখান থেকে প্রোগ্রাম শেষ করে বগুড়া শহরে তারা পদযাত্রা করবেন এবং সেখানে বগুড়া শহরের 7 মাথায় তারা সেখানে পথসভা করবেন। এরপরে কিন্তু আগামীকালও বগুড়ার মোকামতলায়, শিবগঞ্জ মোকামতলায় তাদের আরেকটি পদযাত্রা আছে এবং সেখানেও তারা একটি পথসভা করবেন। তারা বলছেন যে স্থানীয় যে শক্তি সংগঠন আছে, সেই সংগঠনকে, এনসিপির এই সংগঠনকে শক্তিশালী করা তাদের প্রধান লক্ষ্য। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে সারা দেশের মানুষের মাঝে আসলে জুলাই চেতনা ছড়িয়ে দিতে তাদের এই পদযাত্রা এবং পথসভা কাজ করছে। তারা সেভাবেই তারা কিন্তু এবারের এই সংগঠনের স্লোগান নির্ধারণ করেছেন এবং একই সাথে তারা যে যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় আসলে তাদের স্থানীয় নেতাদেরকে পরিচিত করে দিচ্ছেন এবং তারা যে আগামী যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো আছে সেই নির্বাচনে তারা
যারা অংশগ্রহণ করবেন তাদেরকে পরিচয় করে দিচ্ছেন। আজকের এই পথসভায় উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতা দুইজন, সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। তারা কিন্তু এর মধ্যে মঞ্চে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা বক্তব্য দেবেন। এখন সংগঠনের যারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মী আছে তারা কিন্তু বক্তব্য রাখছেন। শাহনাজ। জি, ফরহাদুজ্জামান শাহী। বগুড়াতে এনসিপির পদযাত্রা এবং সমাবেশ হচ্ছে, এ নিয়ে জানাচ্ছিলেন ফরহাদুজ্জামান শাহী। হাম ও উপসর্গে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় মোট আক্রান্ত 990 জন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়েছে, গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 95 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে 671 জনের প্রাণহানি হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 13,735 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,13,244 জন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 3 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। খালাস পেয়েছেন 4 জন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মঙ্গলবার কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার 8 আসামিকে। বেলা 12:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারক। প্রায় 1.5 ঘন্টা ধরে 91 পৃষ্ঠার রায়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। জরিমানা করা হয় 1 লাখ টাকা করে। আর ধর্ষণে সম্পৃক্ততার প্রমাণ না মেলায় খালাস পান 4 জন। রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে যুগান্তকারী বলেও আখ্যা দেন তারা। এই রায়টা মাইলফলক হিসাবে কাজ করবে, কারণ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেভাবে এই সারা বাংলাদেশে না হয় এটা নজির স্থাপন করেছে এবং এটা পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা যেভাবে রক্ষা থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা মাইলফলক হিসাবে কাজ করবে। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই। তারপরে উনি একটা ফিজিক্যাল একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ, উচ্চ আদালতে যাব, অবশ্যই উচ্চ আদালতে যাব। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরের বছর 3 ডিসেম্বর 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 52 জনের সাক্ষীর মধ্যে 25 জনের সাক্ষ্য নেন আদালত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় 20,000 টাকা জরিমানা ও অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে জেলা ও দায়রা জজ আদালত এই রায় দিয়েছেন। মামলায় বলা হয়েছে, 2023 সালে চর মানিকদাহি নিজ বাড়িতে বাবা ইসমাইল কাজীকে গলায় কোপ দেয় ছেলে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বাঁচানো যায়নি তাকে। এ ঘটনায় আরেক ছেলে বাদী হয়ে হত্যা মামলা করেন। এদিকে কুড়িগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রী এবং তার প্রেমিক সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আর কিশোরগঞ্জে স্কুল শিক্ষিকা মৌ হত্যা মামলার প্রধান আসামি রিফাতকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে ধর্ষণ। গত 6 মাসে ধর্ষণ ও নারী শিশু নির্যাতনে মামলা হয়েছে 213টি। তবে বেশিরভাগ আসামি থেকে যাচ্ছে বিচারের বাইরে। নাগরিক সমাজ বলছে, জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি দরকার সমন্বিত উদ্যোগ। চলতি বছরের 20 জুন 5.5 বছরের শিশু ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে মারধর করা হয় এক ইমামকে। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এর 3 দিন পর একই উপজেলায় অভিযোগ উঠে 8 বছরের শিশু ধর্ষণের। মামলার পর গ্রেফতার করা হয় আরেক ইমামকে। শুধু ত্রিশাল নয়, মুক্তাগাছা, ধোবাউড়া, ভালুকা সহ বিভিন্ন থানায় জুন মাসে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টায় মামলা হয়
46টি, যেখানে বেশিরভাগ নির্যাতনের শিকার শিশু। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গেল 6 মাসে জেলায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে 103টি, নারী নির্যাতনে 83টি আর শিশু নির্যাতনে হয় 27টি মামলা, যাতে এখন পর্যন্ত গ্রেফতার শতাধিক আসামি। একের পর এক এমন ঘটনায় আতঙ্কে অভিভাবক ও নাগরিক সমাজ। যখনই এগুলা ঘটনা শুনি, দেখি, তখন তো এটার ভিতরে আমি ঢুকে যাই এবং মনে হয় যে আমার মেয়েটা এরকম হচ্ছে। তারা জানে যে এই দেশে কোনো বিচার হবে না, কেউ লজ্জায় বলবে না, আবার কেউ বললেও এটার বিচার হবে না। এগুলো যদি সঠিক বিচার যদি হয়, তাহলে ধর্ষণ বলেন, নারী নির্যাতন বলেন, শিশু নির্যাতন বলেন, এই ঘটনাটি ঘটবে না। যদিও পুলিশের দাবি, প্রতিটি ঘটনায় জড়িতদের আনা হচ্ছে আইনের আওতায়। আমাদের কাছে খবর আসা মাত্রই আমরা সাথে সাথে অ্যাকশনে চলে যাই। অ্যাকশন বলতে আমরা যে মামলা নিয়ে নিচ্ছি, মামলা নেওয়ার পরে আসামি ধরে চালান দিয়ে দিচ্ছি, তারপরে এটা তদন্ত করে সে যদি দোষী সাব্যস্ত প্রমাণিত হয় আমরা চার্জশিট দিচ্ছি বা পুলিশ রিপোর্ট দিচ্ছি, সে অনুযায়ী আদালত ব্যবস্থা নিচ্ছে। সবশেষ ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছামণি ধর্ষণ ও হত্যা মামলার বিচার শেষ হয় 25 দিনে। জড়িত 3 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।